প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে প্রশ্নগুলো করলে তোমরা যে লিখিত 70 নম্বরের পরীক্ষা হয় সেখান থেকে ভালো নম্বর তোমরা পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভূগোল একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কলা অর্থাৎ আর্টস বিভাগের পাশাপাশি বায়ো সায়েন্সেও অনেক ছাত্রছাত্রী ভূগোলকে নিয়ে থাকে। আর ভূগোলে 70 নম্বর লিখিত পরীক্ষার পাশাপাশি থাকে 30 নম্বর প্র্যাকটিক্যাল হাতে কলমে। তাই কলা বিভাগের অন্যান্য বিষয়ের তুলনায় ভূগোলের নম্বর যথেষ্ট ভালো এবং বেশি ওঠে। প্রথমে আসবো প্রাকৃতিক ভূগোল থেকে। গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন, তার সঙ্গে বড় প্রশ্নের সাজেশানগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব দ্রুত। আর বেশি দিন সময় নেই, সামনেই তোমাদের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। প্রথমে আসবো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসতে পারে। এই অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। 1, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। 2, পর্যায়নের মাধ্যম কি কি। তারপরে আসবো ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল। 2024 সালের পরীক্ষায় প্রশ্ন আসবেই এই অধ্যায় থেকে 100%। প্রথমে 2 ও 3 মার্কের প্রশ্ন। 1, ভৌমজলের উৎসগুলি কি কি। 2, সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো। তারপরে আসবো 3, টিকা লেখো। অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবণ, গিজার, ভলক্সিয়ান প্রস্রবণ অথবা প্রস্রবণ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। তারপরে আসবো 4 ও 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। প্রথম প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি। 2, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কি কি। কাস্ট অঞ্চলে গঠিত সঞ্চয় অথবা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না। তারপরে আসবো পরের অধ্যায়, সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন। 1, সোয়াশ ব্যাকওয়াশ কাকে বলে এবং পার্থক্য। 2, গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ কাকে বলে এবং পার্থক্য। 3, উত্থিত ও নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আসবো 4, টিকা লেখো। প্রবাল প্রাচীর, টম্বলো, অ্যাটলরিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। 5, প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করো। তারপরে আসবো স্বাভাবিক ক্ষয়চক্র। এখান থেকেও যে প্রশ্নগুলো 2024 সালে আসার সম্ভাবনা প্রবল। প্রথমে আসবো 2 ও 3 মার্কের প্রশ্ন। 1, ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো আলোচনা করো। 2, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। 3, নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো আলোচনা করো। তারপরে আসবো 4 বা 5 মার্কের যে প্রশ্নটা আসতে পারে। 1, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। তারপরে অধ্যায়, জল নির্গমন প্রণালী। 2 ও 3 মার্কের প্রশ্ন। 1, জল নির্গমন প্রণালী নিয়ন্ত্রকগুলো কি কি। 2, বিভিন্ন ধরনের জল নির্গম প্রণালীর সংজ্ঞা দাও। 3, জাফরি রূপী জল নির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। তারপরে আসবো 4, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। 5, আয়তাকার জল নির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। তারপরে
মৃত্তিকা 2 ও 3 মার্কের প্রশ্ন। 1 মৃত্তিকার গঠন বর্ণনা করো। 2 টিকা লেখো। মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার সছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, এলুভিয়েশন ও ইলুভিয়েশন কি। 3 পেডালফার ও পেডোক্যাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য লেখো। 4 ক্যালসিফিকেশন, প্লেইজেশন, অ্যালকালাইজেশন, ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো। 5 মৃত্তিকা 4 প্রকার গঠন বর্ণনা করো। 6 মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও সময়ের প্রভাব বর্ণনা করো। তারপরে আসবো 4 ও 5 মার্কের প্রশ্ন। 1 মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি বর্ণনা করো। 2 মৃত্তিকা পরিলেখ কী, এটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। 3 মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। পরের অধ্যায় বায়ুমণ্ডলীয় গোলযোগ। এই অধ্যায় থেকে 2024 সালের পরীক্ষায় যে প্রশ্নগুলো অবশ্যই আসবেই বা আসার মতো 2 ও 3 মার্কের প্রশ্ন। 1 ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 2 টিকা লেখো। টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হারিকেন, অন্তর্ধিতি সীমান্ত। 3 উষ্ণ সীমান্ত, শীতল সীমান্তের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 টিকা লেখো। ওয়ার্কার সার্কুলেশন, এল নিনো, লা নিনা এগুলো করলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে আসবো 4 ও 5 মার্কের প্রশ্ন এ অধ্যায় থেকে। 1 ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। 2 জেট স্ট্রিম কি, এর বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো। 3 ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য আলোচনা করো। 4 নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ ও পর্যায়ে ব্যাখ্যা করো। তারপরে আসবো পরের অধ্যায় জীববৈচিত্র্য। এখান থেকেও যে প্রশ্নগুলো 2024 সালে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি। প্রথমে আসবো 2 মার্কের প্রশ্ন। 1 টিকা লেখো। জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যের হটস্পট, ডাটা, বুক, ইনসিটু, এক্সিটু সংরক্ষণ। তারপরে আসবো 4 ও 5 মার্কের প্রশ্ন। 1 জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি আলোচনা করো। 2 জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। 3 জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলো বর্ণনা করো। 4 জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো। 5 জীববৈচিত্র্যের গুরুত্ব কী। তারপরে আসবো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 সুনামি কী, খরা কী, বিপন্নতা কী। তারপরে 3 ও 4 মার্কের প্রশ্ন। 2 বন্যা ও খরার কারণগুলি আলোচনা করো। 3 বন্যা ও খরার প্রভাব ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো। 3 বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলি কী কী। 4 দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো। তারপরে আসবো পরের অধ্যায় জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন। প্রথমে 2 মার্কের প্রশ্ন। 1 বিশ্ব উষ্ণায়ন কী। 2 ওজোন গহ্বর কী। 3 টিকা লেখো। আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ ও জলজ উদ্ভিদ। 3 স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী। তারপরে আসবো 4 ও 5 মার্কের প্রশ্ন। মৌসুমি অথবা নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর বর্ণনা দাও। এরপরে আসবো আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের পর এরপর আঞ্চলিক ভূগোলের ক্যাটাগরিতেও তোমরা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলি বড় প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই মন দিয়ে করবে। এক্ষেত্রে তোমরা পয়েন্টস করে লিখবে এবং সেক্ষেত্রে নম্বর তোলার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তাই তোমরা যত ভালো পয়েন্ট করবে বা বেশি পয়েন্ট করবে ততই কিন্তু তোমাদের নম্বর পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। এখান থেকে আসবো প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী। এখান থেকেও যে 2 নম্বর বা 3 মার্কের প্রয়োজন প্রশ্ন হিসেবে আসতে পারে
সেগুলো তোমাদেরকে দিয়েছি। প্রথম প্রশ্ন, প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখান থেকে বড় কোশ্চেন এবার আসবে না। পরে অধ্যায় কৃষি। 1 টিকা লেখো। আর্দ্র কৃষি শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, নীল বিপ্লব, মিলেট। 2 আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখো। 3 বাণিজ্যিক কৃষি ও উৎপাদন কৃষির সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে আসবো 5 ভারত বা চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ আলোচনা করো। 6 দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ। 7 শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি। 8 মিশরে কার্পাস চাষে উন্নতির কারণ আলোচনা করো। 9 বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ আলোচনা করো। 10 শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নত কেন। তারপরে আসবো শিল্প। 1 শিল্পের শ্রেণীবিভাগ করো। শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কী। 2 ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। 3 ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। 4 হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। 5 পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। 7 দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। 8 পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পে গড়ে ওঠার কারণ কি। 9 টিকা লেখো। আইসোডোপেন বা শ্রম গুণন শিল্পের অবস্থানের কাঁচামালের ভূমিকা। এইগুলো এখান থেকে করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে আসবো জনসংখ্যা ও জনবসতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 টিকা লেখো। মানুষ জমি অনুপাত, জনসংখ্যা বিস্ফোরণ আর জনসংখ্যা অভিক্ষেপ। 2 বয়স লিঙ্গ অনুপাত কি, বিভিন্ন প্রকার প্রাইমেট সম্পর্কে আলোচনা করো। 3 পৃথিবীতে বা ভারতের অসম জনবন্টনের কারণ কি। 4 জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে ভুলো না। তারপরে আসবো 5 জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে কয় ভাগে ভাগ করে বর্ণনা করো। কয়েকটি ভাগে ভাগ করে। 6 জনবসতি কাকে বলে। গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখো। 7 গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও। 8 গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি। 9 আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণীবিভাগ করো। পরের অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 1 হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি। হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব। 2 বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আসবো পরিবহন ও বাণিজ্য। 1 এখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করছি। 1 সড়ক পথের সুবিধা ও অসুবিধা কী। 2 রেলপথের সুবিধা অসুবিধা। 3 জলপথের সুবিধা ও অসুবিধা। 4 বিমানপথের সুবিধা ও অসুবিধা। 5 টিকা লেখো। সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, ডব্লিউটিও, ওপিইসি, জিটি, এসএপিটিএ সাপটা। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।